এইমাত্র আমি একটা খুন করেছি, জীবনের প্রথম খুন। খুনটা খুব আবশ্যক ছিল, তবে বিশ্বাস করুন, আমি কিন্তু কোনো প্রতিশোধ বা ঘৃণার জন্য খুনটা করিনি। আমি খুন করেছি ভালোবেসে। খুন করার ক্লান্তি আমাকে গ্রাস করছে। এই সময় এক কাপ চা অথবা কফির খুব দরকার ছিল। চা কফি আমি নিজেও করে নিতে পারি, কিন্তু করতে ইচ্ছে করছে না। আমার স্ত্রী আমাকে চা দিতেই পারত, ও দেবে না। গভীর ক্লান্তি আর অবসাদ মেখে ও ঘুমিয়ে আছে। ও কি বুঝতে পারলো আমি ওকে খুন করলাম? আমার স্ত্রী সায়নী ভীষণ ভালো মানুষ। আমার 36 বছরের জীবনে ওর মতো মানুষ খুব কমই দেখেছি। আমাদের বিয়ে হয়েছিল সম্বন্ধ করে। কাগজের বিজ্ঞাপন দেখে আমার মা সায়নীর বাড়ির সঙ্গে যোগাযোগ করে। সে আজ থেকে প্রায় 3 বছর আগেকার কথা। মা আর আমার তখন ছোট্ট সংসার। আমার বাবা যখন মারা যান, তখন আমি উচ্চ মাধ্যমিকের ছাত্র। বাবার মৃত্যুতে সংসারে অভাব আসেনি, শূন্যতা এসেছিল। বাবার রেখে যাওয়া অর্থ আমাদের নিশ্চয়তা দিয়েছিল, অস্বীকার করার উপায় নেই। আমিও সে নিশ্চয়তা এবং মেধা সম্বল করে একের পর এক সাফল্যের হার্ডেল টপকে গেছি। ইঞ্জিনিয়ার হয়ে দামি চাকরি পেয়ে বাবা মায়ের মুখ উজ্জ্বল করেছি এবং তারই দৌলতে আহিরিটোলার শরিকি বাড়ি থেকে নিউ টাউনের ফ্ল্যাটে আরামের জীবন। মা শ্বশুরবাড়ি ত্যাগ করতে চায়নি। আমার বাস্তববাদী মাকে সেই প্রথম খুব আবেগপ্রবণ মনে হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আমার জেদের কাছে তাকে হার মানতে হয়। সায়নীর বাড়ি হাওড়া ময়দানের কাছে। বাবা মা মেয়ের ছোট্ট ছিমছাম গোছানো সংসার। বাবা রেলের চাকুরে, মা গৃহবধূ। সায়নী ইংরেজি নিয়ে MA পাশ করে একটা প্রাইভেট স্কুলে শিক্ষকতা করত। বিয়ের আগেই সে চাকরি ছেড়ে দেয়। সায়নীর বাবা মা আমাকে একবার দেখেই পছন্দ করেছিলেন, তবে সায়নীর উত্তর এসেছিল বেশ কিছুদিন পর। একদিন বিকেলে আমার কাছে মেসেজ এসেছিল, আমি অপেক্ষা করতাম এক রাজকুমারের। কথা বললে যে কোনো মানুষ আমাকে পাগল ভাববে, তা ভাবো। তোমাকে দেখে মনে হলো এরপর থেকে আমার অপেক্ষার রূপ বদলে যাবে। আমি সারাদিনের কাজের ফাঁকে ফাঁকে অপেক্ষা করব তোমার। ভাববো কখন ফিরবে তুমি। আমরা স্বীকার করি অথবা না করি, সবাই বোধহয় মনে মনে এর জন্য অপেক্ষা করে। একজন অপেক্ষা করার মানুষ খুঁজি। এক বসন্ত সন্ধ্যায় আমার আর সায়নীর বিয়ে হয়েছিল। মায়ের সঙ্গে সায়নীর খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়, কিন্তু সে সুখ দুজনের কপালেই বেশি দিন স্থায়ী হলো না। আমার বিয়ের 1.5 বছরের মাথায় মা চলে গেলেন। আচমকা সেরিব্রাল অ্যাটাক। 0.5 ঘন্টাও সময় দেননি। নিউ টাউনের 1200 স্কোয়ার ফুটের ফ্ল্যাটে। তারপর থেকে আমি আর সায়নী। 3 বছরেও আমাদের সন্তান আসেনি। ডাক্তার দেখিয়েছি। লম্বা পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তার বলেছিলেন আমরা দুজনেই সুস্থ, স্বাভাবিক। ঈশ্বরের কৃপা যে কোনো সময় আসতে পারে। কি অদ্ভুত এ জীবন! ঈশ্বর কৃপা থেকে এখনও বঞ্চিত হয়েই রয়ে গেলাম। সারাদিন ফ্ল্যাটে একাই থাকে সায়নী। মনে হতো ওর কেমন করে সারাটা দিন কাটে এই 4 দেয়ালের মধ্যে। আমি প্রায়ই ওকে বলতাম একটা চাকরিতে জয়েন করো, অথবা যদি কোনো বিজনেস করতে চাও করতে পারো। সায়নী খুব অবাক হয়ে বলে উঠত, আমার চাকরি করার কি খুব দরকার আছে? থাকলে অবশ্যই আমি চাকরি খুঁজব। আমি বলেছিলাম সংসারের দরকার অথবা আমার দরকারে সে কথা একবারও বলিনি। আমি তোমার জন্যই বলছি। সায়নী জিজ্ঞেস করেছিল, আমার জন্য?
কিন্তু কেন? বলেছিলাম এই যে সারাটা দিন একা একা বাড়িতে থাকো, তোমার খারাপ কিংবা একঘেয়ে লাগতে পারে ভেবেই বললাম। ও বলেছিল, খারাপ লাগবে কেন? সারাদিন কিভাবে যে কেটে যায় টেরই পাই না। কি করো সারাটা দিন? সংসারের কত রকম কাজ থাকে, সেসব কি তুমি জানো মশাই? টুকিটাকি কাজকর্ম করতে করতেই কত সময় কেটে যায়। ঘরের ডেকোরেশনের সামান্য অদল বদল করলে তোমার ভালো লাগে, সেটাও করি। আমি যেই দিনের আলো নিভু নিভু হতে থাকে, আমি অপেক্ষা করতে থাকি। সারাদিন কাজের ফাঁকে যে অপেক্ষার ফাঁকি থেকে যায়, বিকেল থেকে সে অপেক্ষায় আমার সন্ধ্যা নেমে আসে, রাত হয়ে যায়। সায়নী আর আমার জন্য অপেক্ষা করবে না, এটা মেনে নেওয়া আমার পক্ষে অসম্ভব। কিন্তু আমি জানি সায়নীর সব অপেক্ষা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছিল, এবং সেটার জন্য এক পাগলি দায়ী। রিজিয়া আমাদের অফিসের নতুন রিক্রুট। ওর ইমিডিয়েট বস আমি। যদিও বস কথাটার উপর শুনতে ভালো লাগে, আদবে সবই এক গোয়ালের গরু। রিজিয়া আমার দেখা এই পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক মানুষ। সায়নী যদি গাছের ছায়া হয়, রিজিয়া তাহলে কালবৈশাখী। কোনো কাজ নিয়ে হয়তো গলদঘর্ম হয়ে আছি, হঠাৎ আমার কেবিনে ঢুকে পড়তো রিজিয়া, হাতে ধোঁয়া ওঠা কফির মগ। কপট রাগ দেখিয়ে বলতো, এমন গোমড়াথরিয়াম হয়ে কাজ করেন কি করে? কাজ করতে করতে মাঝে মাঝে গুনগুন করে গান গাইবেন, দেখবেন কাজে মন বসবে। আমি ওর কথার কোনো উত্তর না দিয়ে অল্প হাসতাম। আবার আচমকা ও বলে উঠত, আচ্ছা আপনি আবোল তাবোল পড়েছেন? ওখান থেকে একটা কবিতা বলুন তো শুনি। কোন ছেলেবেলায় পড়া আবোল তাবোল আমারও চোখের সামনে ভেসে উঠত। নিজেকেই অবাক করে আবৃত্তি করে উঠতাম, আয় রে ভোলা খেয়াল খোলা, স্বপন দোলা নাচিয়ে আয়। বিভোর হয়ে শুনত রিজিয়া। সেই 5-10 মিনিটের হাসি ঠাট্টা আমাকে রিফ্রেশ করে দিয়ে যেত। কথাটা একদিন কফি শপে বসে রিজিয়াকে বলেওছিলাম। উত্তরে রিজিয়া মৃদুস্বরে বলেছিল, আমি বোধহয় আপনার জীবনটা তছনছ করে ফেললাম, কিন্তু সত্যি আমি এমনটা চাইনি। আমি কি তোমাকে এমন কিছু বলেছি রিজিয়া? কেন এমন বলছো? আপনি সায়নীদিকে খুব ভালোবাসেন, টের পাই। কিন্তু আমিও যে আপনাকে ছাড়তে পারছি না। আপনার কাছ থেকে সরে যাওয়ার কথা ভাবলেই আমার পায়ের নিচের মাটি কেঁপে ওঠে। বলেছিলাম, মুখ ফেরানোর কথা উঠছে কেন? ও বলেছিল, তাহলে এ সম্পর্কে পরিণতি কি? আপনি আমার সঙ্গে থেকে অপরাধবোধে ভুগবেন আর আমিও জ্বলব। এর উত্তর হয় না। সত্যি এ সম্পর্কে পরিণতি কি? সায়নীকে ত্যাগ করা আমার পক্ষে সম্ভব নয়, আবার রিজিয়াকে ছাড়া আমার পক্ষে বেঁচে থাকা অসম্ভব। রিজিয়ার সঙ্গে আমার আলাপ হয়েছিল এক কালবৈশাখীর দিনে। তখন রাত প্রায় 8:30। অফিস থেকে বেরিয়ে বুঝতে পারি শহরের উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে। আমাদের 17 তলার অফিসে বসে তা টের পাইনি। গাড়ি নিয়ে সেক্টর 5 কলেজ মোড়ের সিগন্যালে দাঁড়িয়ে লক্ষ্য করি রিজিয়া গাড়ির জন্য অপেক্ষা করছে। ঝড়ের রাতে গাড়ি পেতে অসুবিধে হবে সন্দেহ নেই। আমি গাড়ি সাইড করে ওর কাছে গিয়ে বলি, মিস বর্মন, আপনি আমার গাড়িতে চলে আসুন। না না স্যার, আমি ঠিক আছি, একটু দাঁড়ালেই গাড়ি চলে আসবে, না হলে ক্যাব ডেকে নেব। রাস্তা দেখে আপনার মনে হচ্ছে খুব সহজেই অন্য দিনের মতো গাড়ি পাবেন? ক্যাব কত টাকা চাইবে তার কোনো আন্দাজ করা আছে আপনার? রাত বাড়ছে, অহেতুক সময় নষ্ট করবেন না, চলে আসুন। রিজিয়াও কি মনে করে গুটি গুটি পায়ে আমার গাড়িতে এসে বসেছিল। গাড়ি স্টার্ট করতে করতে জিজ্ঞেস করলাম, আপনাকে কোথায় নামালে সুবিধা হয়? ও বলেছিল কসবা পোস্ট অফিসের সামনে।
কসবার পোস্ট অফিসের পাশের গলিতেই আমার বাড়ি। আপনি কি ওই দিকেই থাকেন?